ইরফান সেলুন থেকে চুল কেটে ফিরেছে। ডাইনিংয়ে দাঁড়িয়ে গম্ভীর মুখে চোখ ঘুরিয়ে খুঁজছে মায়রাকে। রান্নাঘর থেকে আওয়াজ পেয়ে সেদিকে পা বাড়ায়। পায়ের গতি দ্রুত। রান্নাঘরে মায়রা উল্টো দিক হয়ে ইরফানের ফুফির সাথে কথা বলায় ব্যস্ত। যদিও একটু পরপর পিছন ফিরে দেখছে, তার কথা হলো ফুফির সামনে ওই লোক কিছু করবে না। ইরফানের ফুফি রান্নাঘরের দরজার দিকে চেয়ে বসে তরকারি কাটছে আর মায়ের সাথে টুকটাক কথা বলছে। সামনে চোখ পড়লে মাথা উঁচু করে তাকায় ইরফানের ফুফি। ভদ্রমহিলা কিছু বলতে চাইছিলেন, উচ্চারণ করে আর এগোতে পারেনি ইরফানের চুলের অবস্থা দেখে। ইরফান নিজের চুল কাটবে, এটা অসম্ভব। এই নিয়ে ইরফানের মায়ের সাথে কত কথা কাটাকাটি হয়েছে, কিন্তু ইরফান সে তার মতোই, কারো কথা শুনবে না। তার যা মনে হবে সেটাই। তাকে হঠাৎ এভাবে দেখে ভদ্রমহিলা ভূত দেখার মতো চমকানো দৃষ্টিতে তাকিয়ে আছে। মায়েরা ইরফানের ফুফির এমন অবাক হওয়া দৃষ্টিজোড়া দেখে নিজেও অবাক হয়। কি তার পিছনে? সে নিজেও পিছন ফেরার আগেই কেউ তাকে ঝট করে কোলে তুলে নিল। মায়েরা চিৎকার দেয়। ইরফান গট গট পায়ে তার ঘরের দিকে যায়। ইরফানের ফুফি বোধহয় বুঝেছে কাহিনী। তিনি দ্রুত উঠে পড়লেন। ইরফানের ঘরের দিকে যেতে যেতে বললেন, ইরফান বাবা, কিছু বলিস না ওকে, না বুঝে করেছে। ইরফান কিছু বলল না। তার ঘরে গিয়ে পা দিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মায়েরা ইরফানের কোলেই ছটফটায়। ইরফান মায়েরাকে ঠাস করে বিছানায় ফেলে সে হাঁটু মুড়ে বসে। মায়েরা ভীত চোখে ইরফানকে দু হাতে ঠেলে সরাতে চায়, তবে ইরফান মায়েরার দু হাত তার বাম হাতের মুঠোয় নিয়ে পিছনে চেপে রাখে। মারার গাল মারার গাল ডান হাতে চেপে রাগান্বিত চেহারায় দাঁতে দাঁত পিষে বলে, কোথায় পেয়েছো এত সাহস? স্টুপিড, স্পিক আপ! মায়েরা কেঁপে ওঠে, আর চোখে একটু তাকায়, অতঃপর চোখ নামিয়ে মিনমিন করে বলে, আমি মানুষ বানিয়েছি আপনাকে, এখন দেখুন তো কি সুন্দর লাগছে। আগে আপনার মাথা মিনি আফ্রিকার জঙ্গল লাগতো, বুঝলে? ইরফান মায়েরার গাল আরও শক্ত হাতে চেপে ধরে। মায়েরা ব্যথা পায়, মৃদু আর্তনাদ করে। ইরফান সেভাবেই বসা থেকে উঠতে নিলে মায়েরা ভয়ে নিজের শরীর ছেড়ে দেয়। ফলস্বরূপ খাটের কোণা থেকে নিচে পড়তে নিলে ইরফান দ্রুত মায়েরাকে তার সাথে আগলে নেয়। বিচলিত হয়। মায়ের গালে হাত দিয়ে চিন্তিত কণ্ঠে বলে, এই গার্ল, হোয়াট হ্যাপেন্ড? ইরফানের কাল রাতের কথা মনে পড়তেই চোখ মুখে কেমন ভীতি ছড়িয়ে পড়ে। বা হাতে মায়েরাকে নিজের সাথে আঁকলে ধরে ডান পকেট থেকে ফোন বের করে দ্রুত কল করে কাউকে। কেমন আছেন ইরফান ভাইজান? ইরফান বোধহয় বিরক্ত হলো। ছোট করে বলে, ভালো, তোমার বাবাকে পাঠাও, টাইম 2 মিনিট। ওপাশ থেকে ছেলেটা বলে, আপনি শুদ্ধ ভাইতে বাড়িতে এসেছেন? ইরফানের ইচ্ছে করলো এই ছেলের কানের গোড়ায় কষে একটা থাপ্পড় দিতে। ধমকে বলে, না আসলে তোমার বাবাকে কেন আসতে বলছি? তোমার বাবাকে জাস্ট 2 মিনিটে এখানে দেখতে চাই। বাবা তো বাথরুমে গেল, বের হলে বলছি। হোয়াট? এক্ষুনি বের করো তাকে, ইটস আর্জেন্ট। ওপাশের ছেলেটা মাথা চুলকাল। ভাবছে বাথরুম না করে সে কি বের করবে তার বাবাকে? গ্রামের একখানা ভালো ডাক্তার তার বাবা, তাই সবাই তার বাবাকে একটু বাথরুমটাও সারতে দেয় না ঠিক করে। ইরফান কোনো সাড়া না পেয়ে গমগমে স্বরে ধমক দিয়ে বলে, কথা বলছো না কেন? কোথায় তোমার বাবা? এত জোরে ধমক খেয়ে ওপাশের 13 বছরের ছেলেটা লাফ দিয়ে ওঠে। এপাশে ইরফানের বুকে মাথা রাখা মায়েরা খেপে ওঠে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে ঘাড় বাঁকিয়ে মায়ের দিকে তাকায়। তীক্ষ্ণ চোখে কিছুক্ষণ মায়ের পানে চেয়ে গম্ভীর স্বরে বলে, তোমার বাবাকে প্রয়োজন নেই। ভাইজান, আপনি রাগ করলেন? বাবা বের হলেই। ইরফান কল কেটে দেয়। ডান হাতে ফোন মুঠো করে শক্ত করে ধরে। আগুনের ফুলকির ন্যায় জ্বলন্ত চোখে মারার দিকে চেয়ে আছে। রাগে তার হাতে থাকা ফোন ছুঁড়ে ফেলল। চোখ বুজে শ্বাস ফেলল। একটু আগেও এতটা রাগেনি যতটা এখন রেগেছে। শরীর মৃদু কাঁপছে রাগের চোটে। ডান হাত মুষ্টিবদ্ধ করে ঘন ঘন শব্দ করে শ্বাস ফেলছে। মারা ঢোক গিলল। এ লোক এমন স্ট্যাচু হয়ে আছে কেন? আজকে শুধু বেঁচে যাক, আর এই জীবনেও এই লোকের পিছনে লাগবে না, অ্যাক্টিংও করবে না। কিন্তু এর কি হলো? তাকে শুইয়ে দিয়ে চলে গেলেই তো হয়। এই লোকটার শরীরে এত গরম, মারার গরম লাগছে, আবার কেমন কেমন অনুভূতিও নাড়া দেয়। বারবার ভীতি ঢোক গিলে ইরফান হঠাৎই মায়েরাকে ঝটকা মেরে তার থেকে দূরে সরিয়ে সর্বশক্তি দিয়ে মায়েরার ডান গালে থাপ্পড় মারে। মেয়েটা খাট থেকে ঠাস করে পড়ে যায়। বেডসাইড টেবিলের কোণার সাথে কপালের ধাক্কা লাগে। ইরফান মায়েরাকে ঝটকা মেরে মেঝে থেকে তুলে হুঙ্কার ছেড়ে বলে, অ্যাক্টিং করছিলে আমার সাথে? তোর জন্য আমার ঘাম ছুড়ে অ্যাক্টর হওয়ার প্র্যাকটিস করছিলে? কথাটা বলে ডান গালে আগের চেয়েও শক্তি খাটিয়ে আরেকটা থাপ্পড় মেরে দেয়। মারা আবারও উল্টে পড়ে যায় মেঝেতে। ইরফান জ্বলন্ত চোখে মায়েরার পৃষ্ঠদেশে ছড়ানো চুলগুলোর দিকে চায়। মারার পাশে বেডসাইড টেবিলেই জোরে সোরে এক লাথি দিয়ে হনহন করে বেরিয়ে যায় ঘর থেকে। মায়েরার মাথা ঝিমঝিম করছে।
চারিদিকে কেমন অন্ধকার দেখছে। মেঝের সাথে মুখ ঠেকিয়ে ফুঁপিয়ে ওঠে, কিছুই বলে না। ইরফান দরজা খুলে বেরিয়ে যাওয়ার সাথে সাথে তার ফুফি ঘরের ভেতরে আসে। মায়েরাকে মেঝেতে এভাবে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে দ্রুত পায়ে এগিয়ে আসেন। এরপর মায়েরাকে টেনে তুলে মেয়েটার অবস্থা দেখে কেমন আঁতকে ওঠে। ঠোঁটের কোণ বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে, ফর্সা গাল মনে হচ্ছে চিড়ে গিয়েছে। ইরফানের ফুফি কি বলবেন বুঝলেন না। ইরফান মেয়েটাকে এভাবে মারে নাকি? মারা যে বাচ্চামি করে এটা তিনি জানেন, আর ইরফানের রাগও জানেন, কিন্তু এভাবে মারার ব্যাপারে তার মনটা কেমন বিষিয়ে উঠল। মায়েরাকে ধরে ধরে বিছানায় বসালে মায়েরা নিজেই এক কোনায় গিয়ে শুয়ে পড়ে, একটা কথাও বলল না। শুদ্ধর মা অবাক হয়, মায়েরার দিকে এগিয়ে গিয়ে বলে, মা জানিস তো ইরফান রাগী, কেন ওর পিছনে লাগতে গেলি? মায়েরার চোখ থেকে বাঁধ ভাঙা অশ্রু গড়িয়ে পড়ে, ভাঙা গলায় বলে, আর লাগবো না। শুদ্ধর মা মায়েরার মাথায় হাত বুলিয়ে বলে, একটু উঠে পড়, মলম লাগালে ঠিক হবে। তুই দাঁড়া, আমি শুদ্ধকে আনতে বলছি, ঘরে মনে হয় নেই। মায়েরা কিছুই বলল না, বাম কাত হয়ে শুয়ে চোখ বুজে রইল। চোখের পানিতে বালিশ ভিজিয়ে ফেলেছে। ইরফান প্রায় অনেক দিন হলো একদম মারে না। সে এর মাঝে কত দুষ্টুমি করলো, মারেনি তো। এতদিন পর হঠাৎ এভাবে মার খেয়ে মেয়েটা ভীষণ কষ্ট পায়। সে ভেবেছিল তার কাজে মায়েরা মার খেতে পারে, ওই লোক তো ভালো না। কিন্তু সত্যি সত্যি মার খাওয়ার পর কেন যেন মানতেই পারছে না, কথাও বলছে না কোনো, একা একাও কথা বলছে না। শুদ্ধর মা ঘর থেকে বেরিয়ে যায় শুদ্ধর ঘরে। শুদ্ধ ঘর থেকে বেরোচ্ছিল, ইরফানের অমন চিৎকার শুনেই মূলত আসছিল। মাকে দেখে চিন্তিত কণ্ঠে বলে, কি হয়েছে মা? শুদ্ধর মা মন খারাপের চাপ লেপটে বলে, ইরফান মায়েরাকে এভাবেই মারে, তুই জানিস কিছু? শুদ্ধ অবাক হয়ে বলল, আবার মেরেছে? হুম, ওষুধ আর মলম এনে দে, কেটে ফেটে গিয়েছে পুরো। মায়েরকে আমি খুব ভালো করেই চিনি, ওর কপালে এসব মানা যায় না। ভাইজান আমার কথাও শুনলো না, বিয়েটাও তো দিয়ে দিয়েছে। ভাইজান জানতোই মায়েরা এরকম। আমি অনেকবার বলেছিলাম মায়েরা খুব কথা বলে আর খুব চঞ্চল, তার ছেলে বিপরীত মেরুর, তবুও শুনলো না। এখন তো মনে হচ্ছে মেয়েটা মার খেতে খেতেই আধমরা হয়ে যাবে। শুদ্ধ শরীরে সার্চ জড়াতে জড়াতে গম্ভীর গলায় বলল, এজন্য মামার উপর আমার অনেক রাগ আছে, আমার সামনে সব বলো না। কথাটা বলে ঘর থেকে বেরিয়ে যায় দোকানের উদ্দেশ্যে। ইরফান তার গাড়ি হাই স্পিডে চালায়। গ্রামের ধুলোর রাস্তা, এখানে হেঁটে যাওয়ার মতো করে গাড়ি চালাতে হয়, সেখানে ইরফান ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। আশপাশের মানুষের অবস্থা খারাপ, পুরো রাস্তা জুড়ে ধুলো মাখা হয়ে গিয়েছে। গ্রামের রাস্তা হয়, ছোট বাচ্চারা খেলাধুলো করছে। ইরফানের গাড়ির স্পিড হাই, আশপাশের মানুষ ভয় পায়। বাচ্চার মা চিৎকার দেয়, আজ হয়তো তার বাচ্চা শেষ। ইরফান বাচ্চাটাকে খেয়াল করতেই দ্রুত ব্রেক কষে স্বস্তির নিঃশ্বাস ফেলে। সব মানুষের কেমন জানে পানি এসেছে। বাচ্চাটার মা দ্রুত তার বাচ্চাকে কোলে তুলে নেয়। অনেকজন ছেলে এগিয়ে এসে ইরফানকে বকতে থাকে। ইরফান সেসব কানে নিল না। ইরফান সেসব কানে নিল না। বিরক্ত হয়ে সিটে মাথা এলিয়ে চোখ বুজে লম্বা শ্বাস টানে। এরপর গাড়ি এগিয়ে নিয়ে বড় রাস্তায় গিয়ে গাড়ি ঘুরিয়ে শুদ্ধর বাড়ি থেকে ব্যাক করে। শুদ্ধ ব্যথার ওষুধ আর মলম সাথে ওয়ান টাইম ব্যান্ডেজ এনেছে। দ্রুত পায়ে মায়ের ঘরের দিকে যায়। তার মা ওখানেই আছে। ঘরের ভেতর পা রাখতে নিলে পিছন থেকে ইরফান শুদ্ধর কলার টেনে ধরে। শুদ্ধ বিরক্ত হয়ে পিছু ফিরে বলে, টানছিস কেন? ছাড়, বউকে মেরে কেটে ফেটে দিস, আমাদের সেবা করা লাগে। কি জামাই তুই, সর, ভাগ। কথাগুলো বলে ইরফানের দিকে বড় বড় চোখে তাকায়। ও মা, তোর চুল এত সাইজ হলো কিভাবে? হিসাব মিলল মনে হয়, এর জন্যই মায়েরা মারটা খেয়েছে। শুদ্ধর মায়ের জন্য মায়া লাগলো মার খাওয়ায়, কিন্তু একটা ধন্যবাদ প্রাপ্য তো মেয়েটার। কি সাহস, ভাবা যায়? ইরফান রেগে গম্ভীর গলায় বলে, বউ আমার, মারবো আমি, মলমও লাগাবো আমি, তুই কে? শুদ্ধ চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। একদিনে এত চেঞ্জ ছেলেটা হজম করতে পারছে না। এটা তো ইরফানই, কিন্তু কথাগুলো কেমন অপরিচিত লাগছে। কেন? ইরফান বিরক্ত হয়ে শুদ্ধকে ঠেলে সরিয়ে দেয়। শুদ্ধ নিজেকে সামলে তার হাতের প্যাকেট ইরফানের দিকে বাড়িয়ে দিয়ে থমকানো কণ্ঠে বলে, এগুলো নে, নয়তো মলম লাগাবি কিভাবে? ইরফান শুদ্ধর হাত থেকে নিয়ে প্যাকেটটা ছুঁড়ে ফেলে, দাঁতে দাঁত চেপে বলে, ওর দিকে। বলতে গিয়েও থেমে যায়। ফোঁস করে শ্বাস ফেলে রেগে বলে, ভেতরে যাবি না, এখান থেকে যা। শুদ্ধ ভ্রু কুচকে তাকায় ইরফানের দিকে। কথাটা বলে ইরফান ঘরের ভেতর যায়। শুদ্ধ মাথা চুলকায়, হিসাব তো মিলছে না এখন। কি হচ্ছে এসব? মেঝেতে পড়ে থাকা প্যাকেটটার দিকে তাকালো, এটা ফেললো কেন? ভ্রু জোড়া কুঁচকাল। কিছু ভাবতেই কুঁচকানো ভ্রু খানিক শিথিল হয়। ইরফান জেলা সেটা তো আগেই বুঝেছে, সে আর ফাইজ, কিন্তু এতটা? আরে সে তো মানবতার খাতিরে ওষুধ আনলো মেয়েটার জন্য। সারাদিন ঠাস ঠাস করে লাগাবে, আবার অন্যদের সেবাও করতে দেবে না। বিড়বিড় করল, দাঁড়া,
তোকে সোজা করছি আমি। মায়ের পিছনে নাকে দড়ি দিয়ে ঘোরাবো, শালা বেয়াদব। শুদ্ধর মা ইরফানকে দেখে এগিয়ে এসে কিছুটা রেগে বলে, এভাবে মেরেছিস কেন মেয়েটাকে? ইরফান তার ফুফির থেকে চোখ সরিয়ে উল্টো ঘুরে শুয়ে থাকা মায়ের দিকে তাকায়। কিছু না বলে চুপচাপ একটা চেয়ার নিয়ে মায়ের মাথার কাছে বসে পড়ে। শুদ্ধর মা ইরফানকে দেখে অবাক হলো। ছেলেটার চোখ এমন লাল কেন? ইরফানকে চুপচাপ এক ধ্যানে মায়ের দিকে তাকিয়ে থাকতে দেখে আর কিছু বলল না। যেতে যেতে বলল, আর মারবি না ওকে। এরকম করলে আমি আমার শ্বশুরবাড়ির ওই দিকের কারোর সাথে মায়েরাকে বিয়ে দিয়ে দেব। বলে তিনি নিজেই দরজা চাপিয়ে দিয়ে গেলেন। ইরফান রাগে স্বল্প আর দীর্ঘ সময়ের মাঝামাঝি সময়ের জন্য। এখন ওকে ঠান্ডা লাগলো বলেই তিনি নিজেই একা ছেড়ে বাইরে বেরিয়ে গেল। ইরফান তার ফুপির কথায় পিঠে কিছু বলল না। দীর্ঘশ্বাস ফেলে মায়ের দিকে চেয়ে থাকে। ভারী নিঃশ্বাসের শব্দে বুঝল মায়েরা ঘুমিয়েছে। ঠোঁটের কিনারায় রক্ত আধা শুকনো হয়ে লেপটে। ডান হাত বাড়িয়ে বুড়ো আঙুলের ছোঁয়ায় কিছুটা মুছে দিল। মায়েরা ঘুমের করে কেঁপে ওঠে। শব্দ করে শ্বাস ফেলে। ব্যথায় চোখ মুখ কুঁচকে নেয়। ইরফান দেখল মায়েরার মুখের ভাব। পকেট থেকে মলম বের করে বাঁ হাতের সাহায্যে আলতো হাতে ডান গালে মলম লাগায়। মায়েরার কপালে বিরক্তির ভাঁজ, তবে ঘুম ভাঙে না। ইরফান পকেট থেকে বেশ কিছু ওষুধ বের করে বেড সাইড টেবিলের উপর রাখে। এরপর মায়েরার এলোমেলো চুলগুলো ঠিক করে দেয়। গলার ভাঁজে চোখ পড়লে ভ্রু কুঁচকে ফেলে। কেমন লাল, কেমন কালচে দাগ। একটু ঝুঁকে ডান হাত বাড়ালে মায়েরা পিটপিট করে চোখ মেলে তাকায়। ইরফানকে তার এত কাছে দেখে চোখ বড় বড় করে তাকায়। ইরফানকে তার দিকে হাত এগিয়ে আনতে দেখে দ্রুত ইরফানের হাত ধরে ভীত স্বরে বলে, কি করছেন? ইরফান মায়েরার দিকে তাকায়। কিছু না বলে মায়েরার থেকে হাত ছাড়িয়ে নেয়। গলার সে কালচে জায়গায় বুড়ো আঙুল ছলে মায়েরা মৃদু আর্তনাদ করে ওঠে। দু হাতে ইরফানের হাত সরিয়ে দেয়। ইরফান মায়েরার কাছে বিরক্তি ঢেলে বলে, এখানে কি হয়েছে? মায়েরা অবাক হয়ে তাকালো ইরফানের দিকে। নিচে মেরে গেল, এখন ঢং করছে। গাল মুখ সব ফেটে দিয়ে গলায় পোড়ার দাগ চোখে পড়ছে। মায়েরা কিছুই বলল না। ইরফান আবারও হাত এগোলে মায়েরা রেগে ইরফানের হাত ঝাড়া দিয়ে সরিয়ে দেয়। মেজাজ খারাপ লাগছে তার এই লোককে দেখে। শোয়া থেকে উঠে বসে বিছানার এ মাথা থেকে ও মাথায় গিয়ে উল্টো হয়ে শুয়ে পড়ে। একটা কথাও বলে না। ইরফান তবদা খেয়ে চেয়ে আছে। কি হলো ব্যাপারটা? এই মেয়ে তাকে অ্যাভয়েড করলো। আবার রেগে যাচ্ছে। দ্রুত বিছানার উপর উঠে মায়েরাকে টেনে শোয়া থেকে উঠালো। মায়েরা রেগে মেগে চিৎকার করে বলে, ছাড়ুন আমায়, জীবনে কথা বলবো না আপনার সাথে। কথাগুলো বলতে বলতে ইরফানের গলা বুক মুখ খামচে দিল। ইরফান মায়েরার দু হাত পিছনে শক্ত হাতে ধরে গম্ভীর গলায় বলে, আমায় রাগিও না। মায়েরার এত রাগ লাগছে বলার বাইরে। খুন করতে ইচ্ছে করছে এই লোককে। মুচড়া মুচড়ি করে নিজেকে ছাড়াতে চায়। ইরফান বাঁ হাতের শক্ত হাতে মায়েরার দু হাত সহ পেট নিজের সাথে চেপে ধরে। ডান হাতে মায়েরার কাঁধের চুলগুলো সরিয়ে দেখার চেষ্টা করে। মায়েরা মাথা নিচু করে নেয়। দেখতে দেবে না কিছুতেই এই লোক। ইরফান বিরক্ত চোখে তাকায়। বাঁ হাতে ধরে রাখা মায়েরাকে ছেড়ে সে হাতে মায়েরার মাথা উঁচু করে বাঁ দিকে হেলে রাখে। মায়েরা ছাড়া পেয়ে আবারও ইরফানের থেকে নিজেকে সরাতে চাইলে ইরফান ডান হাতে মায়েরাকে নিজের সাথে চেপে শান্ত কণ্ঠে বলে, স্টুপিড, দেখতে দাও আমায়। মায়েরা কিছু বলে না। বন্ধ চোখের পাতা পেয়ে জল গড়ায়। ইরফান মায়েরার দিকে একবার তাকায়। মেয়েটা কাঁদছে, তবে নীরব। ইরফান ডান হাতে গলার পোড়া জায়গায় মলম লাগিয়ে দেয়, কিন্তু মায়েরাকে ছাড়ে না। মায়েরা বিড়বিড় করে, জীবনে যদি কথা বলেছি এই জল্লাদের সাথে, তাহলে আমার নাম আমি নিজেই চেঞ্জ করব। মায়েরার বিড়বিড়িয়ে বলা কথাগুলো ইরফান শুনল। শান্ত চোখে চেয়ে থাকে মায়েরার দিকে। কি মনে করে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে। মায়েরা বিরক্ত হয়ে চোখ মেলে তাকালে ইরফান গম্ভীর মুখাবয়ব করে তাকায় মায়েরার দিকে। মায়েরা ইরফানের থেকে নিজেকে সরিয়ে নিতে চাইলে ইরফান নিজেই ছেড়ে দেয়। মায়েরা ইরফানের দিকে তাকায় না। চুপ করে গিয়ে উল্টো ফিরে শুয়ে পড়ে। ইরফান বেড থেকে নেমে ওয়াশরুমে যায়। মায়েরা মাথা উঁচু করে দেখল। এরপর বিছানা থেকে নেমে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানা ফাঁকা দেখে ঘরের চারপাশে চোখ বুলায়। মায়েরাকে না দেখে বিরক্ত হলো। এগিয়ে গিয়ে দ্রুত শার্ট প্যান্ট গায়ে চড়ালো। হাত ঘড়ি পড়তে পড়তে বাড়ি থেকে বেরিয়ে যায়। ফুফির ডাকে থেমে যায়। কোথায় যাচ্ছিস ইরফান? বাসায় যাচ্ছিস নাকি? খেয়ে যা। ইরফান পিছু ফিরে আশপাশে চোখ বুলায়। হাত ঘড়িতে একবার সময় দেখে বলে, নামাজের পর যাবো ফুফি, এখন একটা কাজে যাচ্ছি। কথাটা বলে দ্রুত পায়ে বেরিয়ে যায়। গাড়ি স্টার্ট দিয়ে তার এক ডক্টর ফ্রেন্ডকে কল করে বেশ অনেকক্ষণ কথা বলল। তোর ছোট বোনের প্রবলেম নাকি? আমার চেম্বারে নিয়ে আয়, তাহলে ভালোভাবে ট্রিটমেন্ট করতে পারবো। আপাতত এই ইনহেলার ইউজ করতে বল। ইরফান গম্ভীর মুখাভাবে ছোট করে বলল, বাই। এরপর কল কেটে দেয়। গ্রাম থেকে প্রায় 25 কিলোমিটার দূরে এক ফার্মেসিতে আসে ইরফান। তার ফ্রেন্ড যে ইনহেলারের কথা বলেছে
সেটা কিনে পকেটে রাখে। এক জায়গা থেকে প্রায় হাফ বস্তার কাছাকাছি বিভিন্ন রকম ফলমূল কিনে গাড়ির ব্যাক সিটে রেখে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। একটু পরপর হাত ঘড়িতে সময় দেখছে। জুম্মার দিন বলে বারবার সময় দেখে, গ্রামে গিয়ে জুম্মার নামাজ পড়বে বলে। প্রায় 30 মিনিটের মতো ড্রাইভ করে ইরফান শুদ্ধর বাড়ি পৌঁছায়। ব্যাক সিট থেকে দু হাতে ফলমূলের ব্যাগ নিয়ে দ্রুত পায়ে বাড়ির দিকে আসে। গ্রামের বাড়ি, গেট বেশিরভাগ সময়ই খোলা থাকে। ইরফান হাতের ব্যাগগুলো টেবিলের উপর রেখে দেয়। এরপর দ্রুত বাসা থেকে বেরিয়ে যায় মসজিদের উদ্দেশ্যে। মায়েরা গোসল করে নামাজ পড়ে শুদ্ধর মায়ের ঘরে শুয়ে পড়ে। শুদ্ধর মা নামাজ পড়ে এসে মারাকে জোর করে খাইয়ে দিয়েছে। মেয়েটা সকালেও খায়নি। মারা খেতে চায়নি, কিন্তু শুদ্ধর মা শোনেনি, জোর করে খাইয়ে দিয়েছে। এরপর মায়েরা কিছুক্ষণের মাঝেই ঘুমিয়ে যায়। ইরফান দুহাত প্যান্টের পকেটে গুঁজে ঘুমন্ত মায়েরার দিকে চেয়ে আছে। নামাজ পড়ে এসে তার ঘরে মায়েরাকে না দেখে এই ঘরে এসেছে। মায়েরাকে ঘুমের মাঝেই নিজেকে গুটিয়ে নিতে দেখে ইরফান ভ্রু কুঁচকে নিল। খানিক নিচু হয়ে মায়েরার কপালে হাত দিয়ে চেক করে শরীরের তাপমাত্রা। স্বাভাবিক দেখে হাত সরিয়ে নেয়। ফোনে কল আসলে ইরফান পকেট থেকে ফোন বের করে বাবার কল দেখে রিসিভ করে। বেরিয়েছ? ইরফান গম্ভীর গলায় বলে। নো। তারেক নেওয়াজ রেগে যায়। এই ছেলের প্রবলেম কি? এমন তো নয় বউয়ের আঁচলের তলা থেকে বেরোয় না। এই ছেলে তো বউকে দেখতেই পারে না। উল্টে আজ নাকি মায়েরাকে মেরেছে। তার বোন কল করেছিল কিছুক্ষণ আগে। রেগে বলে, তুমি ওই বাসা থেকে বের হও। মেয়েটাকে একটু স্বস্তিতে থাকতে দাও। ইরফান বিরক্ত হয় বাবার কথায়। মারার মুখের দিকে চেয়ে থাকে চুপচাপ। ওপাশ থেকে তারেক নেওয়াজ রেগে বলে, তুমি খাওয়া দাওয়া করে বের হও এক্ষুনি। সকালের মিটিং ক্যান্সেল করে বিকালে দিলাম, তুমি এখনও রওনা দাওনি, উল্টে ওখানে থেকে মেয়েটাকে মারছো। ইরফান কিছুই বলে না। তারেক নেওয়াজের মেজাজ খারাপ হলো। রেগে বলল, আমি তোমার ডিভোর্সের ব্যবস্থা করছি। তোমাকে আর মারতে হবে না ওকে। এবার রওনা দাও আর মিটিংয়ে জয়েন করো। ইরফান রেগে তার ফোন কান থেকে সরিয়ে সুইচ অফ করে পকেটে রাখে। ফোঁস করে শ্বাস ফেলে একবার মায়ের মুখের দিকে তাকিয়ে গটগট পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। ডাইনিংয়ে তার ফুফিকে দেখে এগিয়ে গিয়ে তার ফুফির সামনে দাঁড়ায়। পকেট থেকে ইনহেলার বের করে তার ফুফির দিকে বাড়িয়ে দিলে শুদ্ধর মা অবাক হয়ে বলে, আমার তো এসব প্রবলেম নেই বাবা, এটা কার? ইরফান থতমত খেয়ে তাকায় তার ফুফির দিকে। মাহারার নাম বলতে চাইল, কিন্তু মনে পড়ছে না। অনেকবার শুনেছে, কিন্তু মন ছিল না, তাই মনে নেই। শুদ্ধর মা ভ্রু কুঁচকে তাকিয়ে আছে ইরফানের দিকে। ইরফান জিভ দিয়ে ঠোঁট পিছিয়ে বলে, ওই মেয়েটার অ্যাজমার প্রবলেম আছে, এটা ওকে দিও। শুদ্ধর মা ভ্রু কুঁচকে বলে, কোন মেয়ে? ইরফানের বিরক্ত লাগছে। কি বলবে বুঝতে পারছে না। শুদ্ধ চেয়ার টেনে বসে বলে, তুমি এত কম বোঝো মা? ওর বউ ছাড়া আর কে আছে বলো তো? ইরফান বিরক্ত চোখে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধর মা অবাক হলো। সবাই যে বলে ইরফান মায়েরাকে দেখতে পারে না, মেনে নেয় না। যেভাবে মারল, তারও সকালে এমনটাই মনে হয়েছিল। এখন তো তেমন লাগছে না। টেবিলের উপর রাখা অতগুলো ফল আনার কারণ বোধহয় বুঝল। ইরফান এখানে আসলে তাকে প্রতিবারই ফলমূল কিনে দিয়ে যায়, কিন্তু কখনো এত বেশি আনে না। এবার হয়তো মায়েরা আর তার জন্য এনেছে বলে এতগুলো হয়েছে। শুদ্ধর মা মৃদু হেসে বলল, আচ্ছা দিব, খেতে বস। ইরফান বাইরে যেতে যেতে বলে, এখন যেতে হবে, আসছি। মানে? আমি তোর জন্য রাঁধলাম, সকালেও তো কিছু খেলি না। ইরফান গম্ভীর গলায় বলে, আসছি, বাই। কথাটা বলে দ্রুত পায়ে বেরিয়ে যায়। শুধু চেয়ার থেকে উঠে ইরফানের পিছু পিছু যায়। তার মা তাকে বলে, ওকে আনতে পারলে আনিস তো, সারাদিন না খেয়ে আছে। শুধু মাথা নাড়ালো। ইরফান গাড়িতে বসে চোখ বুজে সিটে মাথা এলিয়ে রেখেছে, বাঁ হাত স্টিয়ারিংয়ে, ডান হাত গাড়ি চালায় রেখে কপাল স্লাইড করছে। শুদ্ধ অপর পাশে দাঁড়িয়ে মিটিমিটি হেসে বলে, বেশি বিরহে পড়লে থেকে যেতে পারিস, হাজার হোক বউ তোর, মলমও তুই লাগাবি। ইরফান বিরক্ত হলো, তাকালো না শুদ্ধর দিকে। চোখ মেলে গাড়ি স্টার্ট দেয়। শুদ্ধ দ্রুত একটু পিছিয়ে গিয়ে পিছন থেকে চিল্লিয়ে বলে ওঠে, আরে খেয়ে যা রে, এত বিরহে পুড়ে ছাই হয়ে গেলে তখন তো মেয়েটার জামাই অন্য কেউ হয়ে যাবে। ইরফান বোধহয় শুনল না। সে গাড়ির স্পিড বাড়িয়ে অনেক আগেই চলে গিয়েছে। শুদ্ধ হাসল, বিড়বিড় করল, ভাঙবে তবু মচকাবে না।